আমন্ত্রণ এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি। আর এই আলোচনায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য শিরিন সুলতানা, আমার সঙ্গে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই রাশেদুল ইসলাম রাশেদের কাছে যেতে চাই। আমরা আলোচনাটা শুরু করতে চাই। আজ জামাত ইসলামী সারাদিন মাঠে বেশ জোরালো কর্মসূচি ছিল, বিশেষ করে নাশকতা সন্ত্রাস বিরোধী এই মিছিলে একটি দাবি ছিল, সেটি হচ্ছে বিগত দিনের গুম খুন গণহত্যার বিচারের বিষয়টি। কেন জামাত ইসলামী এই দাবিটি নিয়ে রাজপথে বেশ গরম করছে, বিএনপিকে এর বিচার করতে চায় না, বা বিএনপির এখানে কি কোনো শৈথিল্যতা আছে? আপনাদের নেতাদের বক্তব্য ঠিক তেমনটি উঠে এসেছে যে সরকার চাচ্ছে না, বা আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো আতাত আছে কি না। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। জাহিদ, যেভাবে বলছিলেন আপনি যে আমরা সন্দেহ পোষণ করছি কিনা, এটা তো স্বাভাবিক, সন্দেহ করাটাই স্বাভাবিক। কারণ এখন পর্যন্ত যদিও বেশ কয়েকটি মামলার রায় হয়েছে, বা কি বলে বেশ কিছু মামলা হয়তো অগ্রগামী হয়েছে, বাট ব্যাপকভাবে হয়নি। এবং এটা নিয়ে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য কিছুটা এরকম যে এখনও কোর্ট কাচারিগুলো প্রশাসন সব মিলিয়ে স্টেবল হয় নাই, আমরা অতটা সহযোগিতা তাদের কাছ থেকে পাচ্ছি না। তার এগেনস্টে কী ব্যবস্থা নিয়েছে সরকারের পক্ষ থেকে? ব্যবস্থা কী নিয়েছে? যে বিচারালয় স্বাধীন হওয়ার কথা ছিল, সেই জায়গায় স্বাধীন না করে সেটাকে আবার শৃঙ্খলিত করা হয়েছে আর কি। এমনকি সচিবালয় নিয়ে যে ল্যাপস হয়ে গেল, যে অধ্যাদেশটি, সেটা আপনারা দেখেছেন। তো তার প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত যে বাস্তবতাগুলো দেখেছি, যেমন আমি আমার এলাকার কথা বলেছি আর কি, অনেক জায়গায় আমার শেরপুরে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা, মানুষ জামিন পাবে, এতে কোনো আপত্তি নাই আমাদের। মানুষ তো কি বলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে, বাট একজন আসামিকে জামিন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, তাকে জেলখানা থেকে বের করে নিয়ে দেশের বাইরে চলে যেতে সহযোগিতা করা, এগুলোও কিন্তু বিএনপির দ্বারা বর্তমানে হয়েছে। তো সুতরাং সেই জায়গায়, এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ অলরেডি নিউজ পেপারগুলোতেই ছাপা হয়েছে, কোথায় কোথায় কাকে কিভাবে হেল্প করা হচ্ছে আর কি। তো এই জায়গাগুলোকে সামনে রাখলে, একটা এক সূত্রে গাঁথলে এটা বলা যায় যে অবশ্যই কোনো না কোনো একটা কাহিনী থাকলেও থাকতে পারে। বাট আমরা আশা করি না বিএনপির মতো এরকম আওয়ামী ফ্যাসিজম দ্বারা নির্যাতিত একটি দল এবং একটি বর্তমান সরকার, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আছে, সেই সরকার আওয়ামী লীগকে মানে হালকা করে দেখবে, যে আওয়ামী লীগের দ্বারা এত নির্যাতন, এত নিষ্পেষণের শিকার হলাম, গুম হলাম, খুন হলাম, শেষ নাই। মানে আমরা তার সাথে আপনারা এটিও বলছেন যে এই সরকারও তেমনই একটি পদাঙ্ক অনুসরণ করছে, বিশেষ করে বিএনপির দিকে ইঙ্গিত করছেন যে ফ্যাসিস্ট যে আচরণ, যে বিশেষ করে সেরকম একটি বক্তব্য কিন্তু আজ এসেছে। যে অনেকগুলো ব্যাপার, যেমন গতকালকের বা পরশু দিনের একটি ঘটনা হচ্ছে যে একজন মন্ত্রীকে নিয়ে কটূক্তি করা বা একজন ফেসবুকে একটা পোস্ট করাকে কেন্দ্র করেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি মাঝখানে ফেক বিষয়াদিনকে নিয়ে আপনি কিছুদিন আগে দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুর কি বলে একজন নেতার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে। তিনি আমাদের সম্মানিত মাননীয় প্রাইম মিনিস্টার এবং তার কন্যাকে ঘিরে খুবই কটূক্তি, বাজে ফালতু একটি বিষয় আনে, যেটি আমরা আমাদের দলের যিনি প্রধান মাননীয় বিরোধী দলের নেতা, তিনি সংসদে দাঁড়িয়েও এটিকে ন্যাক্কারজনকভাবে বলেছেন, এবং তিনি এটির প্রতিকার চেয়ে সরকারের কাছে বিচার দাবি করেছেন। এবং অতি শীঘ্রই এই টাইপের আরও যতগুলো ঘটনা, শুধু একটা না, এরকম আরও মানহানিকর ঘটনা কিন্তু ফেসবুকে ঘটছে আর কি। কিন্তু দেখুন, আপনি ফেসবুকের সেই ঘটনাটাকে একটা মিথ্যা ফটোকার্ডকে ঘিরে সেখানে মব সৃষ্টি করা হলো ছাত্রদলের পক্ষ থেকে সরাসরি, এবং সেটার এগেনস্টে মানে একটা দুঃখ কিন্তু থেকে যায় যে বর্তমানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে বিবৃতি দেন 300 ধারায়। যেমন আমাদের একজন কর্মী, ছাত্র শিবিরের একজন কর্মীকে ঘিরে একটি ঘটনা ঘটেছে, কুমিল্লাতে একটি ঘটনা ঘটেছে, এবং নিঃসন্দেহে সেটি ছাত্র শিবির কোনোভাবেই সাপোর্ট করে না, এবং তার এগেনস্টে ব্যবস্থা ছাত্র শিবিরের সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এমনকি রাষ্ট্রীয় আইনে যেন তার ব্যবস্থা নেওয়া হয় সে ব্যাপারেও সংগঠনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে। বাট দেখুন যে জিসানের ঘটনাটাই কি বাংলাদেশে একমাত্র ধর্ষণের ঘটনা বা ধর্ষণের অভিযোগের ঘটনা বা এই টাইপের ঘটনা, নাকি আরও ঘটনা আছে? আমরা দেখেছি 97টি ঘটনা তালিকা করা হয়েছে, দেখলাম কয়েকদিন আগে, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন লোকের নামে অভিযোগ হয়েছে। সেগুলোর কয়টি নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়েছেন? একইভাবে রামিসার একটি ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন,
এবং সেটি নিয়ে রায়ও হয়েছে, বাস্তবতা আলহামদুলিল্লাহ খুবই খুশির সংবাদ, এটা আমাদের জন্য স্বস্তির সংবাদ। বাট এরকম রামিসার ঘটনা তো আমার শেরপুরেও একটি আছে, নালিতাবাড়িতে। কয়েকদিন আগে মাননীয় স্পিকার সরাসরি তিনি বললেন যে তার এলাকাতে এরকম, মাননীয় স্পিকার নয়, ময়মনসিংহের একজন সংসদ সদস্য তিনি বলছেন এরকম তার এলাকায় ঘটনা আছে, বিএনপি দলীয় সংসদ সদস্য। তাহলে এই যে বৈষম্যগুলো, আমরা বৈষম্যগুলো তাহলে আবারও দেখছি। তার মানে কি বৈষম্য থেকে আমরা বেরোতে পারছি না? আওয়ামী ফেসিজম যেরকম বৈষম্য করতো সেখান থেকে আমরা বের হতে পারছি না। বিচারহীনতার সংস্কৃতির দিকে কি তাহলে আমরা আবার যাচ্ছি, অথবা এই যে জাস্টিস ডিলে হয় যে আর কি, সেই ডিলের দিকে কি আমরা আবারও যাচ্ছি? রাশেদুল ইসলাম রাশেদ, একটি বড় অভিযোগ আপনাদের বিশেষ করে সরকারের পক্ষ থেকে সবসময় করা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ধরনের অপপ্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে তার সিংহভাগ বলা হয় যে অনেক সময় এটাও একটা প্রপাগান্ডা। এমনও বলা হয় যে বট বাহিনী, যে তারা এইটার কোনো অস্তিত্ব বিএনপি বলতে পারবে, যেহেতু বিএনপি এই টার্মটা সামনে এনেছে। এটা কারা এবং এখন সরকারের থেকে বিএনপি যদি বট বাহিনীকে আবিষ্কার করতে না পারে, তাদেরকে ধরতে না পারে, তাহলে তো দুঃখজনক। আমি লজ্জাই পাচ্ছি এটা আর কি, যে প্রাইম মিনিস্টারকে নিয়ে একটি বট বাহিনী হোক আর যাই হোক না কেন ভুয়া ফটোকাট করা হলো, এইটার এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এমনকি বিরোধী দলের নেতা সংসদে দাঁড়িয়ে প্রথম অধিবেশনের শেষ দিকে গিয়ে তিনি দাঁড়িয়ে যে আবেগপূর্ণ কথা বলেছেন, অন্তত পক্ষে তার সম্মানে হোক অথবা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে হোক, আমাদের প্রধান ব্যক্তি প্রাইম মিনিস্টার দেশের, তার নিরাপত্তার স্বার্থে হোক, এমনি কোনো ব্যবস্থা তো নেওয়া দরকার ছিল। কি নিয়েছে? আমরা তো দেখছি না সেই বিষয়গুলো আর কি। তো এই সব কিছু মিলিয়ে আমরা বলতেই পারি আর কি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এখন বর্তমানে, এবং এই চরম অবনতির সুযোগটা আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আবার নেয় কিনা সেটার আজকে সারাদিন ব্যাপী। রাশেদ, আপনি বিচার বিভাগের কথা বলছিলেন, বিচার বিভাগে আপনার নিজের এলাকাও আপনি একটি উদাহরণ টেনেছেন যে বিচার বিভাগ কি আসলে এখনো কি আগের নিয়মেই চলছে কিনা, মানে সরকার বিচার বিভাগের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ ধরে রেখেছে কিনা? যে আজকে একটি চাঞ্চল্যকর ঘটনা আছে বিচার বিভাগের ক্ষেত্রে। আপনি দেখেছেন যে বেশ কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন আর কি। তো সেই বিষয়টি তারা কিন্তু মৌলিকভাবে তিনটি বিষয় তুলে ধরেছেন, এবং একটা নাম্বার হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, এরপরে হচ্ছে যে আদালতের সচিবালয় সংক্রান্ত, আর একটা হলো অধ্যাদেশ লেপস করে দেওয়া সংক্রান্ত। তো দেখুন তো যে তারা আমার বরঞ্চ উল্টা অভিযোগ আর কি এসব আইনজীবীদের প্রতি, যারা অ্যাটর্নি জেনারেল ছিলেন আরো আগেই, তাদের কেন তারা পদত্যাগ জিজ্ঞেস করেছি, আসার আগে একজনকে ফোন করেছি যে আপনারা কেন লেট করলেন। বলছেন যে আমরা আসলে আশাবাদী ছিলাম, সরকার একটি কথা বলেছে ল্যাবস বাতিল করার সময় যে আমরা অধিকতর যাচাই বাছাই সাপেক্ষে নতুন করে বিলান ইত্যাদি ইত্যাদি কথা, অধিকতর যাচাই বাছাইয়ের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কার সাথে বসা হয়েছে, কার সাথে ডিসকাস করা হয়েছে, এখন কি আমরা দেখতে পেয়েছি সেরকম? না। আমি মনে করি যে তাদের এই ডিসিশন ডিলে হয়েছে, বাট এই সময়ের জন্য প্রাসঙ্গিক একটি বিষয়। রাশেদ ইসলাম রাশেদ, আমি আপনার কাছে আবার আসবো। শিরিন সুলতানা, সরকার কেন বট বাহিনীকে ধরছে না? আপনাদের একটা বড় অভিযোগ যে তারা এই প্রচার প্রপাগান্ডা, এমনকি সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত তারা অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ, তারপরেও কেন ব্যবস্থা নিচ্ছেন, যেটি রাশেদ নিজেই বললেন। আর বিচার বিভাগ নিয়ে বললেন যে যেটি অধিকতরভাবে বলা হচ্ছিল যে করবে, কিন্তু সরকার তা না করে তার উল্টোটাই করছে কিনা? আগে যেমন ছিল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এখনও কি তেমনই চলছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এসএটিভির সকল দর্শক শ্রোতা এবং যারা শুনছেন সকলকে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা। এখানে অনেকগুলো প্রশ্ন, উনি অনেকগুলো কথা বলেছেন, আপনি প্রশ্ন করলেন। তো আসলে যে আমি যেটা বলতে চাই যে আপনার উনি যেটা বলছেন যে কোর্ট কাচারি বা প্রশাসন, আসলে আমরা প্রথম থেকেই বলছি আপনার বিএনপি সরকার এসেছে মাত্র 4 মাস। এই 4 মাসের মধ্যে মানে আমার মনে হয় কি আপনারা যারা সংবাদকর্মী বা আমাদের যারা বিরোধী দলে আছেন, ওনাদের কথা বললে ওনাদের আচরণ মনে হয় কি আমরা 4 বছর ধরে ক্ষমতায় আছি। মানে আপনাদের এক্সপেকটেশন, এটা খুব স্বাভাবিক। বাংলাদেশের মানুষের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে, কারণ অনেক দিন এদেশের মানুষ নির্যাতিত নিষ্পেষিত ছিল। একটি গণতান্ত্রিক সরকার বহুদিন পরে ক্ষমতায় এসেছে, মানুষের এক্সপেকটেশনটা বেশি। কিন্তু আমার মনে হলো যে আমার বক্তব্য হচ্ছে যারা আপনারা দায়িত্বশীল বা যারা বিরোধী দলে আছেন, তাদের আরও দায়িত্বশীল ভূমিকা বা কথা বলা উচিত। হ্যাঁ, তো প্রশাসনটাকে ঠিক করতে তো হবে। প্রশাসন ঠিক করা মানে এই নয় যে আমি আমার দলীয়করণ করব। আমার কথা হচ্ছে যে প্রশাসনে এখনও, উনিও বলেছেন প্রশাসন নিরপেক্ষ নেই। প্রশাসনের মধ্যে এখনও আমরা যেটা গতকাল আমি নিজে আমার নিজের বক্তৃতায় বলেছি যে সর্ষের মধ্যে ভূত রেখে গিয়ে সর্ষের ভূত তাড়ানো সম্ভব? আমাদের এখনও প্রশাসনে 80-85% লোক আপনার আওয়ামী ফ্যাসিস্টদের রয়ে গেছে। তার পরবর্তীতে যখন 17 মার্চ আপনার সরকার ক্ষমতা ছিলেন, সেখানে আমরা দেখছি একটি দলের প্রাধান্য ছিল। সেখানে আবার বিএনপিকে হঠাৎ
আরেকটি দলের লোকগুলোকে সেট করার জন্য সেখানে আবার আরেক ধরনের একটা প্রশাসনের আপনার পরিবর্তন চলেছে। সেখানে কিন্তু কোথাও মানে আমি বলতে চাই না যে আমাদের লোক, কিন্তু আমি বলতে চাই যে সেখানে নিরপেক্ষ লোক পাওয়া খুব মুশকিল। সেখানে এরকম একটি মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে বিএনপি সরকার মানে বিএনপি শাসন ক্ষমতা এসেছে। সেখানে আপনার কিছুটা সময় দেওয়া প্রয়োজন ছিল বা প্রয়োজন এখনও আছে, যে সেখানে মানুষের এক্সপেকটেশনও বেশি, বিরোধী দলেরও আপনাদেরও, যে সব কিছু মিলে আমাদের আসলে কাজগুলো করতে একটা একটু সময় নিতে হচ্ছে। যেটা যদি বলেন যে আজকে আওয়ামী লীগের যে আজকে একটা সারাদিন ব্যাপার আপনারা বলছেন বিভিন্ন জায়গায় তাদের কিছু কিছু জায়গায় আমরা দেখেছি তাদের কিছু মিছিল, এইরকম মিছিল আমরা 17 বছর করেছি, যদিও আমাদের সাথে তাদের কোনো তুলনা হয় না, কারণ আমরা একটা গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেই সময়ে একটি আর্মি শাসিত সরকার 2008-এ বাংলাদেশে এসেছিল। সে কারণে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আমরা এই এখন যেটা করেছে সেটাও আমরা করতে দিতে রাজি নই, কারণ বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ। এখন আমরা যদি গত নির্বাচনটা আপনি যদি খেয়াল করেন, গত নির্বাচনে আপনি যদি আপনার ভোটের মার্জিন খেয়াল করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই গত নির্বাচনে আওয়ামী লীগ কাদেরকে ভোট দিয়েছে, কাদের ঘাড়ে ভর করে আওয়ামী লীগ এই মিছিলগুলো করছে, সেটা বিএনপি নয়। তাহলে বিএনপির আসনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাঁধে ভর করে ওরা এখনও বাংলাদেশে তারা রাজনীতি করার সুযোগ নিচ্ছে। আর আপনারা যেটা বললেন, আমার ভাই যেটা বললেন যে আওয়ামী লীগের যদি আইন বিচার ব্যবস্থা যদি বিএনপির নিয়ন্ত্রণে থাকতো, তাহলে এখনও আওয়ামী লীগের বড় বড় নেতারা জেলে থাকতো না। তাদেরকে এখনও বিচার প্রক্রিয়া আমরা নিয়ে আসছি। এবং আজকে দেখেন যে ইলিয়াস আলী হত্যাকারী সে জিয়াউল হককে আনা হয়েছে, সেখানে আমি দেখলাম যে আমাদের যে বিশেষ ট্রাইব্যুনালের যে আমাদের সরকারের প্রসিকিউটর তিনিও কিন্তু বলেছেন যে এখানে সময় দেওয়া হচ্ছে তাদেরকে, যে আপনার জিয়াউল হকের বোন যিনি সেখানে তার আইনজীবী, সেখানে সে ছলে বলে কৌশলে সে সময় নিয়ে বিচারকে দীর্ঘায়িত করার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের একটা দীর্ঘদিনের প্রক্রিয়া, যে সেই প্রক্রিয়াগুলো কিন্তু আস্তে আস্তে আমরা ভাঙছি। আমরা আওয়াজ তুলছি যে না, এইভাবে বিচারকে বিলম্বিত করা যাবে না, আমাদের যত দ্রুত বিচারের প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব তাদেরকে বিচার আওতায় আনতে হবে। আর আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগ যদি কখনো ভুলকর্ম যদি ফিরে আসে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু বিএনপি হবে। কাজে বিএনপির ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর আমার ভাই একটা কথা বলেছে, জামাত কেন এই অভিযোগ তুলছে? জামাতের দেখেন, জামাত সংসদে যা কথা বলে বাইরে এসে কথাগুলো রাখতে পারে না। তারা সংসদের ভাষায় কথা বলে, বাইরে এসে বাইরে বিরোধিতা করে। হ্যাঁ, আমার যে ভাই বললেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সংসদে আপনার ওই যে জিসানের বিষয়টা নিয়ে কেন কথা বললো, কথা বলবেই না, কথা বলেছি যে উনি যে গুরুত্ব দিয়ে জিসানের বিষয়টি কথা বললেন, কারণ আছে তো আপনার জামাত ইসলামের আমির আপনার ফেসবুকে যেহেতু তার স্ট্যাটাস দিয়ে বলেছে তাকে তাকে গুম করা হয়েছে, তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ববোধ থেকে তো হচ্ছে। আপনি বলতেন তাহলে কিন্তু এত গুরুত্ব দিয়ে সংসদে উঠতো না। এটা যদি আমি বলতাম তাহলে কিন্তু সংসদে একজন পার্টির এবং তিনি বিরোধী দলের নেতা, তিনি যখন বলেছেন তার ফেসবুকে যে একজন লোক গুম হয়ে গেছে এবং সেটা সে নিজে গুম হয়েছে, তাকে সে নিজে আড়াল করেছে, তখন সেটা দায়িত্ববোধ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী জাস্ট সেটা উত্তরটা দিয়েছে। এটাতে এত সিরিয়াস হওয়ার কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। না, আমরা এটা নিয়ে সিরিয়াস হইনি, বলছি যে ওইটা নিয়ে সিরিয়াস আমরা না, সরকার যেরকম সিরিয়াস হয়ে গেল, তো আরো অসংখ্য বিষয়গুলো নিয়ে সিরিয়াস হতে পারেন। আমি সেটাই বললাম যে ওনাকে গুরুত্ব দিতে গিয়েই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মানে জিনিসটাকে গুরুত্ব দিয়েছে, যে যেহেতু একজন বিরোধী দলের নেতা তিনি তার ফেসবুকে কথা বলেছেন, সেটাকে তার তড়িৎ গতিতে তার মানে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে। আমাদের পুলিশ বাহিনীকে মানে অর্ডার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সেইভাবে কাজ করেছে। উনি একটা যেমন লামিসার হত্যাকাণ্ড কয়েক ঘন্টার মধ্যে আসামি ধরেছে, তারপর বিচার প্রক্রিয়া দ্রুত তিনি করেছেন। এটা তো আসলে একজন মন্ত্রী, এটা তার একটা যে অ্যাচিভমেন্ট, এটা সে তো সংসদে বলতেই পারে যে আজকে এই ধরনের একটা ঘটনা করেছে, আমরা এইটুকু কাজ করেছি। এটা আমরা কোনো দোষের কিছু দেখি। আমি মনে করি আমাদের বিরোধী দল যারা আছে তারা ওনাকে আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা কিন্তু প্রথম থেকেই বলছি যে আমরা একটা মানে ভগ্ন মানে একদম ধ্বংসস্ত অর্থনীতির মধ্যে বিএনপি কিন্তু শাসন ক্ষমতায় এসেছে। এবং এখানে দেখেন আপনি দেখবেন যে এখানে প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আমাদের ফাইট করে আমাদের কিন্তু কাজগুলো করতে হচ্ছে। সেখানে যদি বিরোধী দল অবশ্যই আমাদের যদি তারা বস্তুনিষ্ঠ ভূমিকা রাখে, বিরোধী সরকারি দলকে সহযোগিতা করে, আমরা তো আশাবাদী যে তারা বিগত দিনে তো তারা দেখেছে যে বিএনপি
বিএনপি এবং তারা সংসদেও বলে যে বিএনপির মাধ্যমেই মানে দেশের উন্নতি চাকা হবে, ওনারা সংসদে বলে, কিন্তু বাইরে এসে বললাম যে বাইরে তাদের কথাবার্তাগুলো একটু ডিফারেন্ট। ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু আমরা চাই যে তারপরও যে বিরোধী দলের গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে বিএনপি কাজ করে যাবে। হ্যাঁ, আর আপনি আজকে দেখবেন যে আমাদের 32 নম্বরে যে কি একটা ইয়ে হচ্ছে, সেখানে দেখবেন আমাদের সাংবাদিক ভাইদেরকে সাংবাদিক হেনস্থার শিকার হয়েছে। আপনাদের এটা কি আপনার মনে হচ্ছে যে বিষয়গুলি খুব দ্রুত অতি বিপ্লবী মনে হচ্ছে? হ্যাঁ, এখানে অনেক 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 বিষয় আছে যেগুলো নিয়ে বিরোধী দল কথা বলতে পারে, বিরোধী দল আমাদের সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সহযোগিতা করতে পারে, কিন্তু আমাদের মনে হয় যে কিছু কিছু মানে অবাঞ্ছিত কিছু বিষয়গুলিকে বিরোধী দল প্রাধান্য দিয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করছে। এটা কিন্তু আমি মনে করি তাদের জন্য খারাপ, সরকারি দলের জন্য এটা খারাপ। সেই কারণে আমরা সবসময় বলছি যে সরকারি দলকে সহযোগিতা করা না, তাদের নিজের সহযোগিতা করার জন্য, নিজেদেরকে টিকে থাকার জন্য, নিজেদের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মনে করি যে তাদেরই আরও বেশি সোচ্চার হওয়া উচিত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে। ওই রাজনীতির এইভাবে গরম না করে বরং ঠান্ডা মাথায় রাজনীতি তাদেরই করা উচিত, তাদের সাথেই তাদের করা উচিত আমি মনে করি। জি শিনাপা, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশেদুল ইসলাম রাশেদ, আপনি শুনছিলেন শিনাপা বলছিলেন যে জামাতে ইসলামী বিশেষ করে বিরোধী দলের সদস্যরা সংসদে একরকম বলেন, বাইরে একরকম বলেন, ভিতরে একরকম, বাইরে একরকম। এটা আসলে না, দেখুন জাহিদ, এরকম না বিষয়টি এরকম কিনা বলা হচ্ছে, বা জামাত তেমন দল কিনা কি বলে, আপনি তো সংসদে সব কথা বলতে পারতেছেন না। এখানে কিছু রুলস রেগুলেশন আছে আর কি, কার্যপ্রণালীর বিধির বাইরে আপনি একটা কথা বললে আপু কথা বলছেন, দেখবেন যে স্পিকার ধরে ফেলে। অর্থাৎ এখানে আপনি রুলস রেগুলেশনের বাইরে আপনি কিছু বলতে পারছেন না। দেশে একটা চরম সংকট, কোনো একটা বড় ধরনের ঘটনা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাইবান্ধাতে সাগাটায় একজন ইউনিয়ন সভাপতিকে যুব দলের পক্ষ থেকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। সেই টপিকে আপনি কথা বলতে যাচ্ছেন পয়েন্ট অফ অর্ডারে, তখন বলা হচ্ছে না তো এটা তো পয়েন্ট অফ অর্ডার হতে পারে না। আপনি কিন্তু তাহলে কীভাবে বলবেন? আপনি সেই কথাটা তো আপনাকে রাজপথে বলতে হবে, আপনাকে মিডিয়াতে বলতে হবে। তখন আমরা এসে কি করি, সংসদ থেকে বের হয়ে এসে ওই মিডিয়াতে সামনে কি বলে ক্যামেরার সামনে কথা বলি, কি আমরা মিছিলে কথা বলি। এটা হলো বাস্তবতা। এটাকে আপনি কি বলে অন্যভাবে ঘুরিয়ে বলার, দোষ দেওয়ার, কি বলে অপরাধী মনে করার, এটা আমি মনে করি যে একটা অবান্তর চিন্তাভাবনা, বা আমি বলবো চাপিয়ে দেওয়া। এটা না করার জন্য অনুরোধ করছি আর কি। তো এই যে আমি যে বিষয়টি বললাম আর কি, যে দেখুন হত্যাকাণ্ডের যে ঘটনাটি, এ যাবৎ পর্যন্ত এই 5 আগস্টের পর থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের দ্বারা ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীর 10 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে, শহীদ হওয়ার ঘটনা ঘটেছে। তো এই যে একটি বড় ধরনের ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। একই সাথে আমি দেখলাম আজকে যাচাই করে যে শুধুমাত্র জুনে 10টি ধর্ষণের ঘটনা ঘটেছে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, এরকম বিভিন্ন অঙ্গ সংগঠনের দ্বারা। এবং এই 16 তারিখে একদিনে 3টি জায়গায় ঘটনা ঘটেছে, মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকের দ্বারা, নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের দ্বারা এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছাত্র দলের দ্বারা 16 তারিখে। অর্থাৎ এগুলো আমি যে বিষয়টি খারাপ লাগে, আমার যে বিষয়টি জাহিদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে বক্তব্যগুলো দারুণ। আমি কিন্তু বারবার এই কথাটা বলি আপনাদের এখানে আসলে, যে ওনার বক্তব্যগুলো শুনলে মনে হয় যে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন হচ্ছে। আমি চাই এই পরিবর্তনটা আসুক, বাট ওনার বক্তব্যের রেশটা আমার কাছে মনে হচ্ছে যে ওনার বক্তব্যের এই শেষ হওয়ার পর থেকে শেষ হয়ে যায়। মানে এটার আর কোনো কার্যকারিতা, এটা নিয়ে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, কথার মধ্যে সীমাবদ্ধ। আমি দেখছি ওনার যে মন্ত্রণালয়গুলো, সেই মন্ত্রণালয়গুলো প্রাইম মিনিস্টারকে ধারণ করতে পারছেন না। শুধুমাত্র মৌলিক কিছু বিষয় যেগুলো খুব ফোকাসিং, দেখতে খুব ভালো মনে হয়, এই টাইপের বিষয়গুলো ছাড়া অন্য। আপনি বলুন তো যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি দলীয় অন্তত পক্ষে আমি মনে করি যে 20-এর অধিক সংসদ সদস্য, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আমার মনে হয় যে বলবেন যে শিরিন সুলতানা বা আরও সংখ্যা বেশিও হতে পারে, আরও বেশি সংখ্যক বিএনপি দলীয় সংসদ সদস্য আইন শৃঙ্খলা ইস্যুতে কথা বলেছেন এই সংসদে। এমনকি গতকালকের একটা বক্তব্য ভাইরাল, তিনি বলতে গিয়ে শেষ পর্যন্ত বলা যায় যে এটা একটা চিল্লাপাল্লার ঘটনা পর্যন্ত হয়েছে। এত জোর দিয়ে তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদকের ভয়াবহতা, রুল জারি করা দরকার, একটা টাস্ক ফোর্স গঠন করা দরকার। সেই জায়গাগুলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন না কেন?
অথবা দিচ্ছেন, এত দুর্বল করে কেন দিবেন? এই মুহূর্তে তো দেশের আচ্ছা একটা দল যদি সুষম হতে চায়, আমি দেখুন যে আওয়ামী লীগ এই দেশে শাসন ব্যবস্থা কায়েম করেছিল কিসের মাধ্যমে? প্রশাসনকে তাদের কবজায় নেওয়ার মাধ্যমে, তো নাকি? সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তো ওই নৈতিকতার কথা বলছেন না যে দখল করবেন, তিনি বলছেন যে আমরা একটা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। সেই সুশাসন কই? বাজেটের যে প্রায়োরিটি লিস্ট, সেই প্রায়োরিটি লিস্টে সুশাসনটা নাই। মানে এই সব কিছু মিলিয়ে আমি বারবার বলছি যে বিএনপি তাদের ট্র্যাকে নাই, বিএনপি তাদের মূল লক্ষ্যে নেই। আমার কাছে মনে হচ্ছে যে শুধু দেখুন যে এখানে মজার একটা ব্যাপার বলি, যদিও ইস্যুর বাইরে চলে যাচ্ছি আমি। বাজেটে বলা হচ্ছে ফলাও করে যে অনেকগুলো দ্রব্যের দাম কমানো হয়েছে, কর কমানো হয়েছে, 60টি পণ্যের কর ছাড় দেওয়া হয়েছে, 60-70 এরকম কথা আসছে, কর ছাড় আছে, দাম কমেছে, ফাইন। একটি অবাস্তব ডাহা অসত্য কথা, মানে বাজারে তার কোনো প্রভাব না 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 না, প্রভাব আছে এই মুহূর্তে, বাজেটের পর বাড়ে নাই, দাম তো বাড়িয়ে ফেলছে আগে। বিদ্যুতের দাম, গ্যাসের দাম আমি এখানে লিস্ট করে নিয়ে এসেছি। রান্না গ্যাস 2 এপ্রিল 19 এপ্রিল দাম বাড়ানো হয়েছে 44%। অটো গ্যাস এটা দাম বাড়ানো হয়েছে 44.8%, 2 এপ্রিল 19 এপ্রিল সেম। জ্বালানি তেল 19 তারিখ 1 জুন 2 দফায় মোট বৃদ্ধি করা হয়েছে। দেখা গেছে যে ডিজেলে 15 টাকা, পেট্রোলে 24 টাকা, অকটেনে 20 টাকা, কেরোসিনে 23 টাকা। এরপরে হচ্ছে বিদ্যুৎ 3 জুনেই দাম বাড়ানো হয়েছে এবং টোটাল বৃদ্ধি 16.68%। নির্মাণ সামগ্রী যেমন হলো যে রড, সিমেন্ট, এসব কিছু মার্চে দাম বাড়ানো হয়েছে এবং বস্তা প্রতি 20-25 টাকা বাড়ানো হয়েছে সিমেন্ট, টন প্রতি 10,000 টাকা বাড়ানো হয়েছে রড। নিত্যপণ্য আপনি দেখেন যে ফেব্রুয়ারি 2026 থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত সয়াবিন, ব্রয়লার মুরগি, সয়াবিনের দাম বাড়ানো হয়েছে 10 টাকা, মুরগি 15 টাকা, পেঁয়াজ 8 টাকা, সোনালী মুরগি কেজি 100 টাকা, ডিম 15 টাকা বেড়েছে। তার মানে বাড়ানোর কাজকর্ম কিন্তু আগেই শেষ। এবং বিদ্যুৎ, জ্বালানি যেগুলো আছে, সকল জ্বালানি দাম বৃদ্ধি করার কারণে এর প্রভাব যা পড়ার সবকিছু আগে। একটু জানতে চাই, সরকার চাইলেও কি এগুলো নিয়ন্ত্রণ করতে পারে? আলোচনার ভিত্তিতে করতে পারতো। এগুলো নিয়ে প্রয়োজনে পাবলিক অ্যাফেয়ার্স পাবলিক পর্যায়ে আলোচনা করতো, বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছেন সবাইকে নিয়ে আলোচনা করে। আমরা যেহেতু মুক্তবাজার অর্থনীতি বিশ্বাসী, মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশে, আমি বলছি যে এগুলো নিয়ে যে সমালোচনাটা হচ্ছে, যদি একান্ত কোনো সংকট থেকে থাকে সেই সংকটগুলো ফ্লারিশ করা হোক, না করে এই তড়িঘড়ি করে। আমি তো বলতাম যে এই যে কি বলে এটাকে, বিদ্যুতের দাম বাড়ানো হলো 3 জুন, কেন এটা 11 জুনে করা হতো? এই কয়দিন একটু ডিলে করলে কি হতো? জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে 1 জুন, এটাকে আর 10টা দিন পিছিয়ে দিলে কি কোনো অসুবিধা ছিল? তার মানে এগুলো কিন্তু একটা টেকনিক, কৌশল করেছে বিএনপি আর কি। তো সেই জায়গায় আমরা এই জন্য বলছি বারবার, মানে বাজেট ঘোষণার আগেই আগেই সবকিছু সেরে ফেলা হয়েছে। আরেকটি কথা যেটি শিরিন আপা তুলে ধরেছেন, যে সরকারে এখনো আগের সরকারের লোকজন বসে আছে, পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। বিএনপি চাইলেও তো সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। দলীয়করণের বিষয়টি তিনি সামনে নিয়ে এসেছেন, যে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দল ইঙ্গিত করেছেন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাদের লোকজনকে বসিয়েছে, সেখানে একটি বৈষম্য আছে। আসলে এখন পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ কতটা হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। শিরিন আপা সংসদে ওই কথাটি বলেছেন, আমি ধন্যবাদ জানাই আপাকে, যে খুবই সরকার দলীয় একজন সংসদ সদস্যের মুখে এই কথাটা আসা খুবই জরুরি ছিল। আমরা খুবই প্রাউড ফিল করছি যে এরকম একটি বক্তব্য আপা দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই স্পেশালি পার্সোনালি। বাংলাদেশে এখন পর্যন্ত এটি দুঃখের 5 আগস্ট পরবর্তী একটি নতুন সরকার, যারা বাংলাদেশের 54 বছরের ইতিহাসকে মুছে ফেলে বাংলাদেশ 2.0 এই টার্গেটে সামনের দিকে আগানোর কথা, সেই জায়গায় বিএনপির পক্ষ থেকে চরম দলীয়করণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, ভিসিদেরকে নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দলীয়করণের কার্যক্রম অলরেডি শুরু করা হয়েছে। আপনি দেখুন যে এটি একটি মর্মান্তিক বিষয় নয় যে স্থানীয় সরকার, উপজেলা পরিষদ, জেলা পরিষদ যেটা আর কি, জেলা পরিষদে প্রশাসক করা হয়েছে দলীয় লোক, সিটি কর্পোরেশনের মেয়রের জায়গায় প্রশাসক করা হয়েছে দলীয় লোক। তো এই যে জায়গাগুলো আর কি, মৌলিক জায়গাগুলো আর কি, এগুলোকে যদি এভাবে এখনই মানে সরকারে আসার সাথে সাথে নিয়োগগুলো দিয়ে দেওয়া হয়েছে আর কি, এবং এগুলো কিন্তু জনমনে একটা চরম আতঙ্ক বিরাজ করছে, এখন আতঙ্ক বিরাজ করছে। আজকে আমি এই যে সুপ্রিম কোর্টের যে যারা অব্যাহতি নিলেন আর কি, তাদেরকে একজনকে প্রশ্ন করছে, আপনারা কি কোনো চাপ বা এরকম ফিল করেছেন? বলছে যে তারা চাপ ফিল করেছেন, এবং সেটি বিশেষ করে যেহেতু তাদের লক্ষ্য হাসিল হচ্ছে না, এখানে যেহেতু তারা
দেশের সরকারকে সহযোগিতা করার জন্য এসেছিল, তারা এই কথাটা আমাকে বলছে যে দেখেন আমরা 5 আগস্ট পরবর্তী বিএনপি জামাত বলেন বা যারাই এখন এই অ্যাটর্নি জেনারেল পোস্টগুলোতে আমরা পদায়ন পেয়েছিলাম, সেই সবগুলো তো অধিকাংশ তো জারিই রয়েছে। সেই জায়গায় আমাদেরকে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে হচ্ছে? কারণ তারা বাধ্য হচ্ছে যে দেশে দলীয়করণ, দেশে সুশাসনের বড় ধরনের ঘাটতি এবং জুলাই সনদ অনুযায়ী এদেশের সরকার চলতে চেয়েছে, যেভাবে অক্ষরে অক্ষরে চলতে চেয়েছে বলেছে, সেই জায়গায় বড় ধরনের ঘাটতির কারণেই আলটিমেটলি এখন এদেশে আমরা মনে করছি যে বিএনপি দলীয় সরকার কায়েম করেছে এবং এটি শুধুমাত্র সরকারে না, যত প্রশাসনিক স্তর আছে সবগুলোতে কায়েম করার জন্য আস্তে আস্তে। আমি যদি আপনাকে বলি যে সংসদ সদস্য হিসেবে এই উপলব্ধি কি আপনার মধ্যে আসে যে যেহেতু তারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদ ছেড়ে দিয়েছেন, যে কারণগুলো উল্লেখ করেছেন আপনি বললেন, যেটি সংসদ সদস্য হিসেবে আপনার কাছে কি এই চিন্তা আসে কি না, যেটি কোনটা যে তারা পদ ছাড়লো, আপনাদের কি করণীয়? আমরা তো আমাদের জায়গা থেকে কথা বলেছি, আমরা তো আমাদের জায়গা থেকে ওয়ার্কআউট করেছি, আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যেগুলো সংসদে কথা বলা যাচ্ছে না সেগুলো নিয়ে, মানে আপনি কি মিন করছেন যে আমরা সংসদ থেকে বেরিয়ে যাই এরকম? আমি মিন করছি না, মানে আপনারা তাদের উপলব্ধি আসলে আপনার উপলব্ধি আসে কিনা, যে সেটি দেখুন, আমরা যদি একান্ত প্রয়োজন এরকম হয় আর কি, আমি জানি না, অবশ্যই আলোচনার ভিত্তিতে ডিসিশন হবে। আমি ফিল করি 70 অনুচ্ছেদ বলে একটা ব্যাপার আছে, কিন্তু তারপরেও আমার দলে এই গণতান্ত্রিক ব্যবস্থা আছে যে আমি কি মনে করছি সেটা পাবলিকলি এবং দলের ভিতরে বলতে পারবো, সংসদেও বলতে পারবে, কোনো সমস্যা নেই আর কি। আমাদের সংসদ সদস্য কি বলে জামাত ইসলামী এবং বিরোধী দলের অনেকেই কি বলে বিরোধী দলের যে নিজস্ব সক্রিয় চিন্তাধারা আছে এই সব কিছুর বাইরে গিয়ে অনেকেই কথা বলছেন, সেগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা নেই, পর্যালোচনা নাই, কারণ এটা বাংলাদেশের মানুষের ওপিনিয়ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি আর কি যে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে রূপরেখা, সেটির অন্যতম হচ্ছে গণভোটে গণভোটের রায় বাস্তবায়ন না হলে আমি মনে করি যে আলটিমেটলি শেষ পর্যন্ত যদি বাস্তবায়ন না হয় তাহলে এই সরকারের সাথে সংসদে থেকে সংবিধান সংস্কার পরিষদ হয়নি, তারপরেও সংসদ চালিয়ে যাওয়া বা সংসদ অধিবেশনে আপনাদের অবস্থান, সেটি নিয়ে আমার একটু, আমি তো সেটাই বলছি আর কি, যে শেষ পর্যন্ত যদি এরকম হয় যে আলটিমেটলি কোনো কিছুই হচ্ছে না, জুলাই সনদ যদি কার্যকর না হয়, বাস্তবায়ন না হয়, এই সরকারকে কি বলে, আপনি এখনো সরকারের উপর আস্থা রাখতে চান কিনা, যে আশাবাদী কিনা? টাইম যে পর্যন্ত আছে সে পর্যন্ত আপনাকে রাখতে হবে। 180 দিন একটা সময় আছে, ফ্রেম আছে, সেই 180 দিন পর্যন্ত আমরা তো ফিলই করছি যে আমার কাছে কেন জানি মনে হয় আর কি বিএনপি রিয়েলি এই 180 দিনের মধ্যে এই উদ্যোগটা নেবে, শেষ পর্যায়ে গিয়ে তারা উদ্যোগটা নেবে। আসলে বিষয়টা কিন্তু এরকম না জাহিদ, বিএনপি উদ্যোগ নিবে বিষয়টা এরকম না, বা দায়ে পড়ে চাপে পড়ে নিবে এরকম না, সরি দায়ে পড়ে নিবে চাপে পড়ে নয়, তার কাছে এটা আমি মনে করি শেষ পর্যন্ত, কারণ সে বাধ্য হবে। বাস্তবতার নিরিখে আপনি যদি বিশ্লেষণ করেন, একেবারে ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন যারা, তাদের কাছে ওটা ক্লিয়ার, জুলাই সনদের চার্টারগুলো যদি বাস্তবায়ন না করা হয় তাহলে যে আজকের দিনে যে আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়া, আওয়ামী লীগের ফিরে আসা বা নতুন কোনো ফেসিবাদের জন্ম হওয়া, সেটি ঘটবে বাংলাদেশে। কিন্তু রাশেদ, বিএনপি তো একটি উদ্যোগ নিয়েছে, একটি কমিটির জাতীয় কমিটি করতে চেয়েছে, বিশেষ কমিটি, আপনাদের কাছে নামও চেয়েছে, আপনারা তো সেই কমিটিতে নাম দিতে চান না। না, সেই কমিটি তো অন্য একটা উদ্দেশ্যে সংবিধান সংশোধন কমিটি করতে চেয়েছে তারা, তো সেই কমিটি এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন সম্পূর্ণ ভিন্ন। দুটি এরপরেও তারা সংস্কারটা করতে চায় সংশোধনের, না, এরপর তর্কের খাতিরেও যদি বলি যে তারা করবে, কি করেছে, কতটুকু করেছে, দুঃখের বিষয় হলো, আমি এটি সংসদে দাঁড়িয়ে বলেছি আর কি, এবারের বাজেটে যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে সুশাসনটা অগ্রাধিকার লিস্টে পেল না, জুলাই সনদ ইস্যু বাস্তবায়নের জন্য প্ল্যান এবং বাজেট কি সেটা শুধু আপনি বলেন, শুধুমাত্র ভাতা দেওয়া? আপনি তো সামাজিক সুরক্ষা একটাও তো অনেক কিছু করতে পারতেন এখানে চাইলে, শুধু জুলাই সনদ কি বলো আহত পঙ্গুত্ব বরণকারী এবং শহীদ পরিবারকে কিছু ভাতা দিয়ে দিলেন, মুক্তিযোদ্ধাদেরকে কিছু ভাতা দিয়ে দিলেন, এদেশের মুক্তিযুদ্ধের কি বলে চেতনা বাস্তবায়ন হয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়ে যাবে, নাকি অন্য কোনো ইস্যুস আছে এখানে বাজেটে? সেই বিষয়গুলো তো আপনাকে নিতে হবে। আপনি বলুন যে কোন বিষয়টি এখানে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই প্রশ্নটি কি আমরা করব না? যে আমি যদিও প্রশ্ন করি না, আমি আশা আকাঙ্ক্ষা রাখি যে 180 দিনের অপেক্ষায় আমি রয়েছি যে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম। যে রাশেদ ইসলাম রাশেদ, আমি আপনার কাছে আবার আসবো। শিরিন সুলতান, আপনি শুনছিলেন রাশেদ বলছিলেন যে বিশেষ করে সংস্কার প্রক্রিয়া নিয়ে, সংস্কার নিয়ে এর আগেও একটি বড় ধরনের বিতর্ক ছিল যে বিএনপিকে একটি বিপরীতমুখী অবস্থানে রয়েছে, এমন একটি বক্তব্য বিভিন্ন সময় আসতো।
বিএনপি যখন বললো যে আমরা এটা অক্ষরে অক্ষরে পালন করব এবং সংসদে বিশেষ কমিটি গঠনের একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সেই কমিটি কি আসলেই এই অধিবেশনে আলোর মুখ দেখবে? আপনার সংসদ সদস্য, আপনার কি মনে হয়? না, সেটাই বললাম যে আমাদের এই কমিটির যে আলোর মুখ দেবে সেটা বিএনপি বা সরকারি দলের তো কোনো মানে চেষ্টার কোনো ত্রুটি নেই, আগ্রহের অভাব নেই। কিন্তু সেখানে যদি বিরোধী দল সহযোগিতা না করে কোনো একটা বিষয় যে যদি গো ধরে বসে থাকে, তাহলে তো সরকার এগিয়ে যাওয়া সম্ভব না। দুই পক্ষকে এগিয়ে আসতে হবে, সেটা আমি মনে করি। এখানে ধরেন একটি কথা বলেছেন উনি, আসলে কি দেখেন, বিরোধী দলে থাকলে অনেক সুবিধা, এটা করা দরকার, ওটা করা দরকার। আসলে ওনারা তো এখন সরকারে যায়নি, ওনাদের কথা বলতে খুব ইজি। বাট আমরা সরকারে গেছি, বিরোধী দলে আসছি, আমরা বুঝি যে একটা সরকারি দলে, বিরোধী দলে বলে আমরা বুঝি একটা সরকার কত দূর করতে পারে। এই যে ধরেন আপনি বলছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রেখেছে, 61-15 উপর উচ্চকর কমিয়ে দিয়েছে। আপনি দেখেন বাজেটের পরে আমরা এই বিগত দিনে কী দেখেছি যে আপনার একদিকে বাজেট ঘোষণা হচ্ছে, পরের দিন মানে সন্ধ্যার মধ্যেই সারা দেশে বড় বড় বিরোধী দলের বিরাট মিছিল, সাধারণ লোকজন নেমে গেছে ওই অমুকে। আপনি দেখেন তো এখন পর্যন্ত কি শুনেছেন যে কোনো একটা গ্রুপ বলেছে বা বলেছে যে আমাদের ওই জিনিসটার দাম কমাতে হবে, আমাদের ওই জিনিসটার দাম নিয়ন্ত্রণে নেই, এরকম ধরনের কোনো ধরনের কোনো অভিযোগ কিন্তু নাই। তার মানে এইবারই একটা প্রথম বাজেট হয়েছে বাংলাদেশ সৃষ্টির পরে যে কারো তেমন কোনো অভিযোগ নেই। এবং দেখেন বাজেটটাতে এত সুন্দর করে প্রতিটা বিষয়ে আপনার এখানে আপনার তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনার সাধারণ জনগণের চাহিদার সাথে মানে সামঞ্জস্য রেখে আপনার বাজেটে আপনার জিনিসপত্রের দামগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন এটা আগে ওনারা বলছে আগে আপনি দেখেন তেলের মধ্যে কত বেশি ভর্তুকি, আপনি জ্বালানি তেলে কী পরিমাণ ভর্তুকি দেওয়া হয়েছে। যখন সারা বিশ্বে তেল নিয়ে যখন মানে আমেরিকা, ইসরায়েল আর ইরান যুদ্ধ, তখনও কিন্তু বাংলাদেশে সেই দামে আমরা কিন্তু পেট্রোল অকটেন ক্রয় করতে পেরেছি। সাধারণ সমস্ত জিনিসপত্র কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি। যখন দেখেছে যে সরকার আর পারছে না, ভর্তুকি দিতে পারছে না, তখনই কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এবং এখনও কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী কিন্তু বলেছেন যে বহির্বিশ্বে যেহেতু জিনিসপত্র তেলের দাম কমছে, আমরা আস্তে আস্তে আমরা ওই দিকেও নজর দেবো, আমরা তেলের দাম, আমরা অকটেনের দাম, আমরা পেট্রোলের দাম আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবো। এখন আপনি যদি এই যে বলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রেখে সরকার পরিচালনা করছে, মনিটরিং করা হচ্ছে, তারপর ওনারা বলছেন যে না এগুলো নাকি আগেই বাড়ানো হয়েছে। আর ধর্ষণের যে কথাটা যে উনি বললেন যে ওনারা আসলে কিছু পেপার পত্রিকা নিয়ে এসে, যে কিছু পত্রিকা আছে কিছু সুন্দর করে কিছু লিখে দেয় যে অমুক দল করেছে, অমুক দল। এখন আপনি আমার সেই ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে নামে যুব দল করে, ছাত্র দল করে, পদে নেয় কিছু নেই, তার নাম দিয়ে বলে দিল উনি যুব দলের অমুক একটা করেছে। আর ওনাদের সুবিধা হচ্ছে কি, আমরা কিন্তু দেখেন আমার দলের যদি কোনো অভিযোগ আসে সাথে সাথে কিন্তু আমরা কি করি, তাকে তদন্ত কমিটি একটা করি, তাকে বিচারের আওতায় আনি, তাহলে কিন্তু আমরা বহিষ্কার দিই। আপনি জামাত ইসলামের একটা চালাকি হলো, তারা কোনো তদন্ত কমিটি করে না, তারা কাউকে কোনো এরকম কারণ দর্শন নোটিশ করে না, তারা কাউকে বহিষ্কার করে না। তাহলে আপনি কি হয়েছে, আপনি এই যে বিভিন্ন জায়গায় আপনি ধর্ষণের যে অভিযোগ করছেন, বিভিন্ন জায়গায় বলাৎকারের অভিযোগ আসছে বিভিন্ন মাদ্রাসায়, এখানে জামাত জড়িত না, যে এরা জড়িত হচ্ছে না, কিন্তু আপনি দেখবেন তাদের কোনো তদন্ত কমিটি নাই, তাদের ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই। তাহলে কি আমি কিন্তু আমার দলে আমার নেতা কমিটিতে আমি প্রশ্রয় দিচ্ছি না, আমি প্রশ্রয় না দিয়ে কী করছি, আমি তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করছি, তাদেরকে বিচারের আওতায় আনছি, তাদেরকে অ্যারেস্ট করাচ্ছি। তারা কি করছে, তারা তাদের নেতা ভাই আপনি বলেন পরে, আমার কথা হলে আপনি সময় বলেন, আমার কথা হলে আপনি তদন্ত কমিটি করে আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছি না, আমরা তাদেরকে ব্যবস্থা নিচ্ছি। আর ওনারা কি করছে, ওনারা চুপ করে থাকছেন। উনি যদি পরবর্তীতে বলে যে আমরা ভিতরে ওনার ভিতরে, আমরা তো আজ পর্যন্ত দেখি নেই। আপনি কোনো জায়গায় দেখেছেন যে ছাত্র শিবির, আপনার জামাত ইসলামের বিভিন্ন জায়গায় আমরা যে বিভিন্ন অভিযোগ দেখি, ওই যে অমুক জামাতের অমুকের আমির অমুক হয়েছে, তমুক হয়েছে, বা তাদের কর্মীরা এই ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত আছে, তাদের বিরুদ্ধে কোনো অবস্থান ব্যাখ্যা দিয়েছে, তারা কিন্তু দেয়নি। এটাই হলো তাদের একটা চালাকি ভাই। তা যা হোক, যেহেতু আমরা দল ক্ষমতায়, আমাদেরকে তো নিয়ে কথা বলবেই, কিন্তু আমার কথা হলো যে আওয়ামী লীগের ওনারা যেটা বললেন আইন শৃঙ্খলা, আপনারা আজকে কোর্টের যে বিষয়টা নিয়ে বললেন, আমি পুরোপুরি, যেহেতু আমরা সংসদে ছিলাম, আমরা ভালো করে দেখতে পারি, পেপার পত্রিকা ওখানে সংসদে পেপার পড়া যায় না, এটা একটা বড় অসুবিধা। বা লেটেস্ট নিউজগুলো আপনার মোবাইলে দেখা যায় না, সেখানে কিন্তু আমরা কিন্তু অনেক বাইরের অনেক ইনফরমেশন থেকে কিন্তু বাদ থেকে সারাদিন যে সংসদে উঠি আমরা কিন্তু বাইরের ইনফরমেশনগুলো পাই না। যখন আপনারা ডাকেন তখন আমাদের মানে আপনাকে এসে বললাম যে পেপারটা পড়তে চাই, কারণ আমাদের পেপার কিন্তু সকালে যেটুকু দেখে যায় ওটুকু পুরোপুরি পড়া হয় না। আপনি দেখেন এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলে, এই যে শিশির মণি, তাদের নমিনি প্রার্থী, তাকে যদি দেখেন আপনি
যত রকম যত আপনার 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 হত্যাকারী আসামির সে আইনজীবী ছিল, আপনার রানা প্লাজার সে আইনজীবী ছিল, এরকম বিভিন্ন আপনি দেখবেন যে যে ঘটনাগুলো খুব ঘটনাবহুল আপনার হত্যাকাণ্ড করেছে, আপনি দেখবেন যে জামাতে ইসলামের সেই শিরোমণি তার পক্ষ নিয়ে কোর্টে দাঁড়িয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কি জামাত ইসলাম কখনো ব্যবস্থা নিয়েছে? ব্যবস্থা তো নেয়ই নাই, উল্টো তাকে নমিনেশন দিয়েছে, নমিনেশন দিয়ে পুরস্কৃত করেছে। তো এই হলো অবস্থা। আসলে আমরা 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 যারা আমাদের দল, আপনি যেন তারেক রহমানের কথা বলেছেন, তারেক রহমান যে পরিমাণে গতিতে চলছে সেই পরিমাণ গতিতে প্রশাসন চলছে না। আমি তো প্রথমেই আপনাকে বললাম, প্রশাসনে এখনো ফ্যাসিস্ট এবং যারা বিগত 17 মাস শাসন ক্ষমতা ছিল, যারা মনে করেছিল যে আপনার নারী ভোটারদেরকে উদ্বুদ্ধ করে আপনার জনগণকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে যারা ভেবেছিল যে ক্ষমতায় যাবে, তারাই কিন্তু গত 17 মাস আপনার প্রশাসন চালিয়েছে। কারণ ইউনুস সাহেব তো কোনো দল করতেন না, কাজে তারা অটোমেটিকলি ইউনুস প্রশাসনের কয়েকজন ব্যক্তি যারা ডিরেক্ট বর্তমান বিরোধী দল তাদেরকে সাপোর্ট করেছে, যে কারণে সেখানে কিন্তু বিএনপির একটা লোকও কোনো প্রশাসনে কোনো জায়গায় আপনারা দেখতে পারবেন না। যে কারণে আমরা প্রথমেই বলেছি, আমাদের অর্থমন্ত্রী আজকেও বলেছেন যে আমাদেরকে 2টা বছর যে ধ্বংস তো আপনার অর্থনীতি রেখে গেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে, এবং গত 17 মাস যারা ক্ষমতায় ছিল তারা অর্থনীতির দিকে যেভাবে তারাও এখন আমরা খবর পাচ্ছি যে 17 মাস যারা শাসন করেছে তাদেরও অনেকে নাকি সুইস ব্যাংকে টাকা রেখেছে, এবং তাদের গত আপনি প্রায় 51% মানে 41% নাকি যে সুইস ব্যাংকের 41% টাকা নাকি আপনার সুইস ব্যাংকে জমা হয়েছে গত 2025-এ। তা 2025-এ তো বিএনপি ক্ষমতা ছিল না, ওই টাকাগুলো কাদের? ওই টাকাগুলো তো আওয়ামী লীগও ছিল না, তাহলে এই টাকাগুলো কাদের? যারা ওই সময় প্রশাসনে ছিল। এটা আস্তে আস্তে বিচার প্রক্রিয়ার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসবে, কিন্তু আমার কথা হলো যে তারপরে আমরা মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেই গতিতে চলছে তার প্রশাসন সেভাবে চলছে না, সেটা নিয়ে আমরাও সংসদে কথা বলেছি। আমাদের সংসদের অনেকেই বলেছে যে আমি নিজেই বলেছি যে আপনার এই যে প্রশাসনের যে ভূত আছে, দুই সরকারের ভূত আছে, এই ভূতকে না তাড়ালে তারেক রহমান বা আমাদের অর্থমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে সুন্দর একটি যুগান্তকারী, যে সময় উপযোগী, যে জনগণের বাজেট, জনগণকে রক্ষা করার যে বাজেট যে দিয়েছে, এই বাজেট কিন্তু আমরা সেইভাবে বাস্তবিত করতে পারবো না যদি আমরা এই মুহূর্তে তাদের ব্যাপারে আমরা যদি ব্যবস্থা গ্রহণ না করি। আমরা বলেছি প্রশাসনে যারা আমার ভাইকে খুন করেছে, যারা আমার কর্মীকে হত্যা করেছে, যারা আমার ভাইকে গুম করেছে, যারা আমার বাড়িঘর লুট করেছে, আমার ঘর বাড়ি পুড়িয়েছে, আমি ব্যক্তিগত একটা মহিলা আওয়ামী লীগের সরকারের 70টা মামলার আসামি, আমার মামলাগুলি এখনও ঝুলে আছে, এখনও আমার বিরুদ্ধে চার্জশিট হচ্ছে। যারা এখনো তাদেরকে দিয়ে আমি যদি বলি আমার এই সময় উপযোগী, এই যুগান্তকারী এই বাজেট বাস্তবায়িত হবে, তাহলে কিন্তু আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। ওনারা যে বলে যে বিএনপি এই বাজেট বাস্তবায়িত করতে পারবে না, ওনারা তো বুঝতে পারছেন, কারণ প্রশাসনে তো তাদের লোকজন আছে, তারা খবরটা পায় যে আমাদের পক্ষে খুব কঠিন হবে। তবে আমি আপনাকে আশ্বস্ত করতে যাই যে তারেক রহমান যেভাবে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে তিনি দেশের জনগণের পক্ষ নিয়ে তিনি বাজেটের আকার যেটি করা হয়েছে, যেভাবে সরকারি ব্যয় বাড়ানো হয়েছে, যেভাবে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা, এটাকে আপনি কি বেশি একটু উচ্চবিলাসী মনে করেন না? না, উচ্চবিলাসী মনে করছি না। আমি এই জন্য বললাম যে এই বাজেটে যেভাবে আপনার প্রত্যেকটা খাত দেখিয়ে ওনারা যেভাবে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খাত যেগুলো দেখানো হয়েছে, এগুলো আমাদের নির্ধারণ করা হয়েছে। আমরা তো বলেছি যে আমাদের তো ঘাটতি বাজেট থাকে, এবং যেটা আমরা প্রথমে সংসদে এসে আমরা কিন্তু গত সরকারের আপনার সম্পূরক বাজেট আমরা পাস করেছি। আপনি একবারে তো আপনি চাইলেই তো আমরা আপনার শূন্যের কথা আনতে পারবো না। আমাদের অর্থমন্ত্রী, আমি একটু বললাম, আমাদের অর্থমন্ত্রী বলেছেন আমার 2টা বছর যাবে গত সরকারের আমাদের আবর্জনা পরিষ্কার করতে। তা আপনারা তো আমরা তো আশা করি যে আপনারা দেশের জনগণও আমাদেরকে এটা বুঝতে পারছেন, এবং ওনারা আমাদের দেশের জনগণ কিন্তু আমাদের সহযোগিতা করছেন। তা না হলে অনেকেই কিন্তু অনেক ব্যানার নিয়ে নেমে যেত, যেভাবে বিরোধী দল বাজেট ঘোষণার পর যেভাবে সংসদের থেকে আমাদের বাস্তব অবস্থা পর্যালোচনা করেও কিন্তু তারা আমাদের বিরুদ্ধে এই বাজেটের বিরুদ্ধে যেভাবে তারা কথা বলেছে, কিন্তু সাধারণ জনগণ কিন্তু আমাদের সহযোগিতাই করছে। আমি মনে করি তারেক রহমানের উপর বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছি বলেই কিন্তু 2026 প্রত্যাশাও বেশি, সে প্রত্যাশার জায়গা
হ্যাঁ আসলে আমি প্রথমে সংকুচিত হবে অবশ্যই কিনা 17 বছর তো সেটাই। দেশের জনগণ ভোটই দিতে পারেনি, সেখানে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। যখনই আপনি কোনো গণতান্ত্রিক সরকার যখন মানে ক্ষমতায় আসে বা সরকার পরিচালনা আসে, মানুষের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে, সেটা অন্য সরকারের কাছে থাকে না, কারণ তারা জানে যে সে সরকারে আমি ভোট দিইনি, কাজে আমার কোনো চাহিদা এখানে পূরণ হবে না বা আমার কোনো অধিকার নেই। এখন বাংলাদেশের জনগণ যেহেতু ভোট দিয়েছে, ভোট দিয়ে বিএনপি সরকারকে শাসন ক্ষমতায় এসেছে, কাজে তাদের এক্সপেকটেশন তো থাকবেই যে আমার এটা হলো না কেন, ওটা হলো না কেন। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ অবশ্যই বিএনপিকে বা বর্তমান সরকারকে সময় দিবে যে তাদের চাহিদা আস্তে আস্তে পূরণ করার জন্য। সিনাপা, আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশিদুল ইসলাম রাশেদ, আমরা আলোচনা শেষ করতে চাই শেষ দিকে, যেটি নিয়ে রাজনীতিতে এত উত্তাপ, এত উত্তেজনা, সেটি বিশেষ করে আমি যদি বলি জামাত ইসলামী এবং বিএনপি দুজনকেই দোষারোপ করছে। কে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিচ্ছে? শিরিন আপা যেটি বললেন যে ভোটের হিসেব করলেই সেটি নাকি চোখে ভেসে ওঠে। আপনি তো নিজেও এমপি হয়েছেন, অবাস্তব কথা, স্ববিরোধী কথা, অবাস্তব কথা। আমার আসনে বিএনপির 2 জন প্রার্থী ছিলেন, মানে একজন কি বলে বিদ্রোহী প্রার্থী, একজন ধানের শীষের প্রার্থী আর কি। ওনারা 2 জন মিলে যোগ করে আমার চেয়ে বেশি ভোট পেয়েছেন, 2 জনেরটা যোগ করলে আর কি। আমি যে ভোট পেয়েছি, ওনারা যে ভোট পেয়েছে, এত যোগ করলে এত ভোট কোত্থেকে আসে? এগুলো কিন্তু অনেক গোমর ফাঁস হয়ে যাবে। আমরা এগুলো ফাঁস করবো আর কি, সময় মতো আমরা ফাঁস করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। দেখুন, স্ববিরোধী বক্তব্য না দেওয়ার জন্য আমি বিএনপির বিভিন্ন ব্যক্তিদেরকে, দায়িত্বশীল পর্যায়ের লোকদেরকে আমরা বলি আর কি। এই যে একদিকে বলা হচ্ছে যে বিগত, আপাই বললেন এখানে আর কি, উনি বলছেন, সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা নিয়ন্ত্রিত মানে বর্তমান প্রশাসন এখনো পর্যন্ত তাদের দ্বারা সব কিছু চলছে আর কি। তো তাদের দ্বারাই যদি সব কিছু চলে, এই বক্তব্যের মিন কি এটা নয় যে তাদের দ্বারা চলছে বিধায় এখন ইচ্ছা মতো যা চাচ্ছি আমরা সেটা করা যাচ্ছে না? তো যদি তাই না করা যাবে, আপনি একটা স্বপ্ন দেখলেন বিরাট, বারবার কিন্তু সংসদে বলা হচ্ছে এবং বাইরেও বলা হচ্ছে বারবার বিএনপির পক্ষ থেকে, এবং তাদের পেইড কিছু এজেন্সি আছে সেসব জায়গা থেকেও বলা হচ্ছে আর কি, যে এই বাজেটটা বিরাট স্বপ্নিক বাজেট, আমরা স্বপ্ন দেখছি আগামীর দেশ গড়ার, 1 ট্রিলিয়নের অর্থনীতি হবে দেশ। তা আপনি স্বপ্ন দেখছেন, আবার বলছেন যে এই প্রশাসন দিয়ে এই কার্যক্রম চলছে না, আপনার আইন আদালত চলে না, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না, আপনার বিভিন্ন দপ্তরগুলো চলে না। তো সেই দপ্তরগুলো দিয়ে আপনি কিভাবে এত বড় বাজেট বাস্তবায়ন করবেন? আরে চিন্তা করে দেখেন আপনি যে গত অর্থ বছরে 22.4 টাকা ছিল হলো সুদের হার, সুদ পরিশোধের, এবার 24 টাকা, অর্থাৎ 1.8% বেড়ে গেল। আপনার ভর্তুকি প্রণোদনা এখানে লেস হয়ে গেছে 2.6%, বেতন ভাতা 1.3% বেড়েছে, পণ্য সেবা লেস হয়ে গেছে আর কি। তো এই যে মোবাইল রিচার্জ, এগুলো বেড়ে যাচ্ছে আর কি। তো এই যে সব কিছু বাস্তব সত্য, এগুলো তো আমরা অ্যানালাইসিস করি নাই। পত্রপত্রিকা আরেকটা কথা বললেন নাকি আপা, যে মিথ্যা রিপোর্ট উপস্থাপন করছি। আস্তাগফিরুল্লাহ। রিপোর্ট কীরকম দেখেন আপনি? যে কয়টা পয়েন্ট বললাম সেগুলোটাই বলি আর কি। নেত্রকোনার খবর আমি বললাম যে ধর্ষণের ঘটনা ঘটেছে, 10 বছরের শিশু অন্তঃসত্ত্বা, প্রথম আলো রিপোর্ট দেখেন। বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া গৃহবধূকে ধর্ষণ, সাবেক ছাত্র দল নেতা মিলন গ্রেপ্তার, গণকণ্ঠ। আমাদেরগুলো তো প্রুফ, আমাদেরগুলো তো আপনারা বলতে পারেন, বিকজ আমরা স্বীকার করি, আপনাদেরগুলো তো স্বীকার করেন, আপনারা তো জামাতে ইসলামী বলেন না। আমার কথাটা শেষ করতে দেন। আজকে যে ঘটনা ঘটেছে ধানমন্দির 32-এ, জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়, মানে কি বলে, প্রকাশ করা হচ্ছে। দুঃখ প্রকাশটা পরে দেখেন আর কি। আপনি দুঃখ প্রকাশ করলে তো সব শেষ না। আমি দুঃখ প্রকাশ করলাম, একজনকে বহিষ্কার করে দিলাম, কাজ শেষ? তার ব্যাপারে আইনি পদক্ষেপ কি এবং ঘটনাটা কি সেটা যাচাই করার জন্য 3 সদস্য বিশিষ্ট মহানগর জামাতের কর্মপরিষদ সদস্য, একজন শিক্ষাবিদ, তাকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত আগামীকালের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। আপনি দেখুন জামাত ইসলামী সেই 3 দিন পরে বক্তব্যটা দেয় কিনা, বিগত সময় দিয়েছে কিনা। বিএনপি দিয়েছে, কখনো দিয়েছে? তদন্ত কমিটি মাসের পর মাস চলে যায়, কোনো রিপোর্ট পাবলিশ হয় না। এইগুলো আপা না বলার জন্য আমি অনুরোধ করছি। তদন্ত কমিটি আমাদের পক্ষ থেকে করা হয়, সংশ্লিষ্ট টাইমে আবার বিবৃতিটা দেওয়া হয়। বিএনপি বরঞ্চ এই ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। আমি বলবো যে আপা কেমন অনুরোধ করবো যে তথ্য জানবেন, সমস্যা নাই তো। পত্রপত্রিকা আপনি বলছেন যে সংসদে পড়া নিষেধ, কিন্তু আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার কার্য বিবরণীতে, কি বলে এটাকে, সংসদের যে রুলস প্রসিডিউর, সেটাতে নিষেধ থাকলেও
আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী কিন্তু পড়ছেন, আপনিও পড়বেন ইনশাআল্লাহ, দোয়া করলাম। আর শিশির মনির ভাইয়ের কথা বলেছেন যে তিনি বিভিন্ন মামলায় যুক্ত হয়েছেন, অপরাধীদের পক্ষ নিচ্ছে। কেন যুক্ত হয়েছেন সেটা আপনি শেষ পর্যন্ত মামলার রায়গুলো পড়ে দেখেন। তিনি সেই মামলার রায়গুলোকে কেন্দ্র করে 100 চাঞ্চল্যকর মামলার উপর একটা বই করেছেন, সেই বইটা আপনি পড়ে দেখেন কি আছে সেটাতে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন তিনি ওই মামলাগুলোতে যুক্ত হন। ওই মামলাগুলোতে উনি যদি যুক্ত না হতেন তাহলে আপনি বিশ্বজিৎ হত্যা মামলা, এরপরে হচ্ছে আবরার ফাহাদ হত্যা মামলা, যারা মূল আসামি সেগুলো বাদ পড়ে যাচ্ছিল, সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে। তিনি সেখানে যুক্ত হওয়ার পর মূল আসামিগুলোকে ইনক্লুড করা হয়েছে এবং সেটা ফলাও করে প্রচার হয়েছে, সেগুলো আপনাকে দেখতে হবে বিষয়গুলো আর কি। এই জন্য আমি আবারও বলছি যে সবিরোধী বক্তব্য দিবেন না। দুঃখ, জ্বালানি মন্ত্রী বলছেন বিদ্যুৎ এবং জ্বালানির কোনো সংকট নাই। সংসদে উনার বিবৃতি শুনলে আপনার মনে হবে যে আপনি ইউরোপ আমেরিকাতে আছেন, সৌদি আরবে আছেন, যেখানে কখনো বিদ্যুৎ যায় না, এরকম জায়গায় আছেন সংসদে মনে হবে। আর বাইরে যদি আপনি যান, আমার এলাকা থেকে বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলরা, পল্লী বিদ্যুৎ, পিডিবি ফোন দিছে, স্যার একটু নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আমি কেন, প্রশাসন নিরাপত্তা দেয় না? প্রশাসন কয়টা নিরাপত্তা দিবে, কয় জায়গায় নিরাপত্তা দিবে? আপনারা একটু লোকজন দিয়ে হলেও একটু বুঝান মানুষকে, যে মানুষ যেন উত্তেজিত না হয়। আমি কেন মানুষ উত্তেজিত হয়? বিদ্যুৎ থাকতেছে না 8 ঘন্টা 10 ঘন্টা। আপনি চিন্তা করেন, একটা এলাকায় 8-10 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, এটা শুধু আমার কথা না, বিএনপি দলীয় সংসদ সদস্যরা ফলাও করে বারবার বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন, সংসদে বলছেন। সেই জায়গায় সংসদে দাঁড়িয়ে জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে দেশে কোনো বিদ্যুতের ঘাটতি নেই, জ্বালানির কোনো ঘাটতি নেই। এই টাইপের সবিরোধী বক্তব্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আলটিমেটলি বিএনপির যে, আমি আবারও বলছি, প্রাইম মিনিস্টারের যে অমিয় টার্গেট, সেই টার্গেটটা ব্যাপকভাবে ফ্লপ করতে যাচ্ছে। এরপর আমি আশাবাদী ওনার যে ধ্যান ধারণা এগুলো এই দেশে প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ শান্তির লাস্ট কথা একটু বলি আর কি, একটা লাস্ট কথা আর কি। অনেকে বিএনপি দলীয় সংসদ সদস্যরা বারবার বলেন যে আপনারা বিরোধিতা বাদ দিয়ে কি বলে বিএনপির সাথে একাত্ম পোষণ করেন, বিএনপির পয়েন্টে পয়েন্টে মিলে যান। আরে আমরা তাহলে বিরোধী দল কেন? আমরা বিরোধী দল কেন? আপনি বলছেন এরকম, আপনি বলছেন, আমি আপনাকে তো ধন্যবাদ জানাতে তো পারেন আপনারা। সরকারি বিরোধী দল হিসেবে একই সঙ্গে যেহেতু আন্দোলন করেছেন, সংসদে তো ধন্যবাদ দিতে পারেন। না, ধন্যবাদ দেওয়া এক বিষয় আর ক্রিটিক করা আরেক বিষয়। এটা আমাদের দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের। রাশেদ, আমরা আলোচনা শেষ করতে চাই। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিরিন সুলতানা, দেশের স্বার্থের সমালোচনা করেন জামাত জিকির, আপনি বলেন যে বিরোধী দল সবসময় তো একটু বিরোধিতা করতেই হবে, তাদের সেই মানসিকতা থাকতে হবে এবং সমালোচনা নেয়ার একটা মানসিকতাও থাকতে হবে। সরকার কি বাজেটের সমালোচনাটা নিতে পারছে না? না, কেন নিচ্ছে না? আমরা তো, আপনি জিজ্ঞেস করে দেখেন, সংসদ অত্যন্ত সুন্দরভাবে চলছে, সেখানে কিন্তু ওনাদেরকে যথেষ্ট সময় দেওয়া যাচ্ছে। আসলে পার্লামেন্টে আপনি দেখবেন যেটা আমাদের আমাদের রুলসই হচ্ছে যে বিরোধী দলকে সময়, বিরোধী দল সবচেয়ে বেশি সুযোগ পায়, এবং সেটা 5 জনের হোক, 10 জন হোক, 20 জন হোক, 50 জন হোক, তারা কিন্তু আমাদের চেয়ে বেশি। আর আমরা 211 জন, আমরা যা পরিমাণ পাই তার চেয়ে বেশি তারা পায়। তাদেরকে বরাদ্দ দেওয়া হয়নি, আপনাদের দেওয়া হয়েছে। না, ওইটা তো আমরা আমাদের মহিলা সাংসদদেরকে একটু, যেহেতু আমরা প্রথমে আজকে গিয়েছি, কাউকে একটু বেশি সময় দিয়েছে, কেউ একটু স্লো বলে, এই জন্য বেশি সময় দেয়। কিন্তু আমি যেমন সময় কম পেয়েছি, তো এরকম হয়, আমরা সেটার জন্য ইয়ে না, কিন্তু ওনাদের কথা বলার সুযোগ আছে। আমাদের প্রধান বক্তব্য হলো যে বিরোধী দলের ভূমিকাটা কি। অবশ্যই সরকারের সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা করতে, কোথায় আমাদের ভুল ত্রুটি আছে সেগুলি যদি ধরিয়ে না দেয় তাহলে আমরা শুধরাবো কীভাবে? এটা আমরা খারাপভাবে নিচ্ছি না। এবং এখানে আপনি দেখবেন যে সংসদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে আমাদের সংসদ চলে, এটা আমাদের কোনো সমস্যা হয় না। আমরা বলতেছি যে ওনারা যদি সেটা গঠনমূলক করে, কেউ একটু স্ল্যাগ বলে ফেলে বা একটু অন্যরকম বলে ফেলতে চায় বা একটু হয়তো বেশি সমালোচনা করতে চায়, কিন্তু আমার দেখা যাচ্ছে তারপর শেষ পর্যন্ত যে জিনিসটা আমাদের স্পিকার যিনি আছেন বা যারা থাকেন, যে দায়িত্বে থাকেন, ওনারা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে এই জিনিসগুলো ওনাদেরকেও বুঝিয়ে দিচ্ছেন, আমাদেরকেও বুঝিয়ে দিচ্ছেন যে এটা এইভাবে করা উচিত। তা আমি আশা করব যে বিরোধী দলের থেকে অবশ্যই আমাদের দোষ ত্রুটিগুলো ধরে দেবে, যার মাধ্যমে আমরা নিজেরা আমাদের দল বা আমাদের সরকার শুধু যাতে দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। এবং আমরা সবাই চাই দেশের জনগণের উন্নতি, সাধারণ মানুষের কথা আমরা সবাই সংসদে যেয়ে বলি। আমরা চাই সকলের জনগণের, প্রত্যেকটা জনগণের সমস্যার সমাধানের জন্য আমরা বিরোধী দলের সহযোগিতা চাই এবং সেইভাবে আমরা এগিয়ে যেতে চাই, আমাদের সংসদকে এগিয়ে নিয়ে যেতে চাই। সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, 3টা বিষয়ে আমি কথা বলতে চাই। সংসদে আলোচনা হয়েছে কালো টাকা সাদা করার যে প্রভিশন,
এটা কিন্তু রয়েছে আমাদের দেশের সবচেয়ে বড় সংকট আবাসন খাতে দিয়েছেন, জি। আবাসন খাতে যে খাতে হোক না কেন আছে তো। এরপরে হচ্ছে যে খেলাপি ঋণ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু ফাইনাল করা দরকার। প্রথমত আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে আর হাজার হাজার কোটি টাকা খেলাপি হয়েছে। এই সব কিছুকে যদি এই দেশের অর্থনীতিতে ঢুকানো হয় এগুলো একটা বড় ধরনের সমাধান কিন্তু চলে আসবে। এবং এই জন্যই আমি সবসময় বলি সংশ্লিষ্ট মন্ত্রী হোক, সরকারের দায়িত্বশীল ব্যক্তি হোক, তারা তাদের ডিসিশন জানানোর জন্য একটা টাইম ফ্রেম প্রয়োজনে গ্রহণ করুক, যে আমি 3 সপ্তাহ চাই বা 1 মাস সময় চাই, না পারলে তিনি পদত্যাগ করুন। সেখানে যদি খালি আপনার যে ইসলামী ব্যাংক আর যদি খালি যে আদ্দিন হাসপাতাল এগুলো যদি নিয়ে আসেন না তাহলে না তো না, আসল এটা ঘটনাগুলো এটা চাপা কিন্তু পড়া বলার যায়। সুযোগ পাইনি। আদ্দিন কিন্তু একটা বড় ধরনের ইস্যু, আপনারাই শেষ পর্যন্ত ভুলটা স্বীকার করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যে আর সেটা হলে আমরা ভালো যেটা সেটা আমরা চাই। সেটাই। জি, রাশেদ ইসলাম রাশেদ এবং শিন সুলতান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।